হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি ভিজি। ক্লাসের শুরুতে সকলকে জানাই শুভ সন্ধ্যা। আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছে এবং ভালো রয়েছো। আজকে আমরা নতুন অধ্যায় শুরু করতে চলেছি এবং খুব মজাদার ও ইন্টারেস্টিং আমাদের অধ্যায়, সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। ছোটো থেকেই মোটামুটি তোমরা পরমাণু সম্পর্কে একটা স্বচ্ছ একটা ধারণা তৈরি করে নিয়েছো, তাই না? পরমাণুটা দেখতে আমাদের অনেকটা সৌরজগতের মতো। মাঝখানে যেমন সূর্য রয়েছে, চারপাশে বিভিন্ন গ্রহগুলো ঘুরছে, আমাদের পরমাণুটাও ঠিক একই রকমই দেখতে, তাই না? পরমাণুতে কী কী থাকে? রাদারফোর্ডের পরীক্ষা দেখেছো তোমরা। রাদারফোর্ডের পরীক্ষার মাধ্যমে তোমরা দেখেছিলে পরমাণুতে একটা থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে ইলেকট্রনগুলো গোল গোল করে ঘুরছে, তাই তো? তাহলে আমরা জানি যে পরমাণুতে কী কী থাকছে। পরমাণুতে থাকছে একটা নিউক্লিয়াস, যেখানে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত রয়েছে এবং এটি একটি ধনাত্মক আধান বা এর মধ্যে ধনাত্মক আধানগুলো কেন্দ্রীভূত রয়েছে এবং তার চারপাশে ইলেকট্রনগুলি ঘোরাফেরা করে। এই ইলেকট্রনগুলি কি হয়? ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত। ঠিক আমাদের এই অধ্যায়ে পরমাণুর নিউক্লিয়াসটা নিয়ে স্টাডি করতে হবে। তাহলে তোমরা একটু খেয়াল করো পাশের চিত্রে নিউক্লিয়াসটা ঠিক কীরকম দেখতে হচ্ছে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে আমরা যখন আরও স্টাডি করলাম, তাহলে তখন দেখা যাচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কিছু প্রোটন থাকে আর কিছু থাকে নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বললাম? নিউক্লিয়াসের মধ্যে থাকছে কিছু প্রোটন আর কিছু নিউট্রন। তো প্রোটন আর নিউট্রন, এই প্রোটন আর নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। কি বললাম? নিউক্লিয়ন, বা এদেরকে বলা হয় নিউক্লিয়াসের সন্তান। তো প্রোটন ও নিউট্রনকে একত্রে বলা হচ্ছে নিউক্লিয়ন, তাই তো? এই প্রোটন সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে বলে আমি ধরে নিচ্ছি প্রত্যেকে, না কি প্রোটনকে আমরা পি চিহ্ন দ্বারা সূচিত করি, ছোট হাতের স্মল পি, এবং এটা ধনাত্মক আধান, অর্থাৎ এটা পজিটিভলি চার্জড, এবং এর আধানের মান কত হয় না +1.6 × 10⁻⁻19 কুলম, অর্থাৎ একটা ইলেকট্রনের আধানের মানের সমানই থাকে। আর নিউট্রনটা অপরপক্ষে এটা হয় নিস্তড়িত, নিউট্রন হয় নিস্তড়িত। তো এই প্রোটন আর নিউট্রন একত্রে মিলে, এটা নিউট্রন, এই প্রোটন আর নিউট্রন একত্রে মিলে কি তৈরি করছে? আমাদের পরমাণুর নিউক্লিয়াসটা। তো এই পরমাণুর নিউক্লিয়াসটাই আমাদেরকে আলোচনা করতে হবে। আমাদেরকে কি আলোচনা করতে হয় না, এই নিউক্লিয়াসে অনেক ঘটনা ঘটে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে তেজস্ক্রিয়তা, যেটাকে আমরা রেডিও অ্যাক্টিভিটি বলি, রেডিও অ্যাক্টিভিটি। তো সেই তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটিটাকে আমাদের আলোচনা করতে হবে, আমাদেরকে স্টাডি করতে হবে। তো খুব মজাদার টপিক, একটু সাথে থাকো, দেখো খুব ভালো লাগবে। রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, দেখবে ফিজিক্সে যদি কোনো একটা ওয়ার্ডের শেষে তা লেগে থাকে, তার মানে হচ্ছে সেটা কোনো একটা ধর্মকে ইন্ডিকেট করে বা নির্দেশ করে। যেমন প্লাবতা, স্থিতিস্থাপকতা, এগুলো সব ধর্ম। মানবতা, মানুষের ধর্ম। ঠিক সেই রকমই তেজস্ক্রিয়তাও একটা ধর্ম। কার ধর্ম? না তেজস্ক্রিয়তাটা হচ্ছে আমাদের পরমাণুর নিউক্লিয়াসের ধর্ম। পরমাণুর নিউক্লিয়াসের ধর্ম। ধর্মটা কি? সায়েন্টিস্টরা দেখলেন কিছু কিছু মৌল রয়েছে, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম। তো এই সমস্ত মৌল থেকে এক অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে। এমন কিছু রশ্মি নির্গত হচ্ছে যা অন্ধকারে ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করে দিচ্ছে। এই রশ্মিগুলো চোখে দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো পাতলা ধাতব পাত, 8 সেন্টিমিটার পুরু সীসার পাতকেও ভেদ করে চলে যেতে পারে, এবং এরা গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্যাসকে আয়নে পরিণত করে দেয় বা আয়নিত করতে পারে। তো এই যে ঘটনাটা, এই যে ধর্মটা, এটা কি বলা হচ্ছে? তেজস্ক্রিয়তা। তো সংজ্ঞাটা একটু দেখে নাও, বোর্ডে লেখা রয়েছে। ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়ামের মতো কতগুলি ভারী পরমাণুর নিউক্লিয়াস যে কোনো অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে মানে নিজে থেকেই, আমাকে বলতে হচ্ছে না বা কেউ আদেশ দিচ্ছে বলে হচ্ছে না, নিজে থেকেই হচ্ছে, অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং সেই সঙ্গে এক বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে বা নির্গত করে, যা অন্ধকারে ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করে, পাতলা ধাতব পাতকে ভেদ করে এবং গ্যাসের মধ্য দিয়ে যাওয়ার সময় গ্যাসকে আয়নিত করতে পারে। ভারী মৌলের পরমাণুর এই ধর্মকেই বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয়তাতে দেখো এক অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে। এই যে অদৃশ্য রশ্মি,
এদের কি বলা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। তা তোমাকে যদি প্রশ্ন করে যে তেজস্ক্রিয় রশ্মি কাকে বলে, তাহলে তুমি ঠিক এখান থেকে শুরু করবে, দিয়ে বলবে যে এতটা বলার পরে বলবে যে অদৃশ্য রশ্মি বিকিরণ করে যা অন্ধকারে ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করতে পারে, এগুলো বলার পর এই আয়নিত করতে পারে, এই রশ্মিগুলোকেই বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। আর যদি বলা হয় তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে, তাহলে তুমি ঠিক একই রকমভাবে লিখবে কতগুলি ভারী পরমাণু নিউক্লিয়াস, এতটা বলার পর বলবে যে এই ধর্মগুলি যে সমস্ত মৌলের পরমাণুগুলো দেখায় তারাই তেজস্ক্রিয় পদার্থ। তাহলে একটা সংজ্ঞা মুখস্থ করে নাও, ভিন্ন অর্থাৎ 3টে সংজ্ঞা দেখো এ থেকে লিখতে পারা যাচ্ছে। ঠিক আছে, তো এই সংজ্ঞাটার মধ্যে একটু ভালো করে খেয়াল করো। এই যে অদৃশ্য রশ্মি এদেরকে তেজস্ক্রিয় রশ্মি বলা হচ্ছে, তাহলে এই তেজস্ক্রিয় রশ্মির ক্ষমতাগুলো দেখো। অন্ধকারে মানে রাতের অন্ধকারে যেখানে লাইট নেই সেখানে ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করতে পারে। এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমরা অনেকে ফটোগ্রাফিক প্লেট দেখেছো নিশ্চয়ই, দেখবে যে আগে বাবারা বা দাদারা বা কাকুদেরকে জিজ্ঞেস করবে তার আগে ছবি তুলে একটা নেগেটিভ পাওয়া যেত কালো রঙের, তাই না? এবং তোমরা অনেক মুভিতে দেখেছো, মুভি শুরু হওয়ার সময় একটা রিল চলে আসে, কালো রিল, যেখানে সবাইকে ভূতের মতো দেখতে লাগে। তাহলে ওই যে কালো অর্থাৎ এক্স রে করার সময় হাড়ের ছবি তোলার সময় দেখবে ওইটাকে বলা হয় যে লাইটে নিয়ে যেও না, লাইটে নিয়ে গেলে ছবিটা খারাপ হয়ে যাবে। কেন? কারণ অন্ধকারে রাখতে হয়, ওর ওপর লাইট পড়লে একটা ছবি উঠে যায়। আমাদের ক্যামেরাতেও ঠিক একই ঘটনা ঘটতো এক সময়, এখন আর হয় না। তো ওইটাই হচ্ছে ফটোগ্রাফিক প্লেট, ওর ভিতরে লাইট পড়লে ওই লাইটের ছবি ওখানে উঠে যেত। ঠিক আছে, তো অন্ধকারে তো ওই ফটোগ্রাফিক প্লেটের দাগ থাকার কথা নয়, কিন্তু যেহেতু এই রশ্মিগুলো চোখে দেখা যাচ্ছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে ফটোগ্রাফিক প্লেট ঝাঁঝরা হয়ে গেছে, অর্থাৎ সব জায়গায় লাইটের দাগ, তার মানে কিছু অদৃশ্য রশ্মি রয়েছে যারা এইভাবে আক্রান্ত করছে। পাতলা ধাতব পাতকে ভেদ করতে পারে, এটা তো বললাম যে এই রশ্মিগুলোর ক্ষমতা এতটাই। দেখো আমাদের এই যে লাইট, রড লাইট জ্বলছে, তো এই লাইটগুলো দেখো বোর্ডকে ভেদ করে যেতে পারে না। এই জন্য বোর্ডের ভিতরে যদি কোনো একটা পিঁপড়ে বা টিকটিকি থাকে আমি দেখতে পাচ্ছি না, এই ভিতরে যদি থাকে, কারণ লাইট ভেদ করে যেতে পারছে না। কিন্তু এই রশ্মিগুলো অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মিগুলো এই বোর্ডটাকে কেন এই দেওয়ালকেও ভেদ করে চলে যায়। সুতরাং দেওয়ালের ওপারে কেউ রয়েছে কিনা সেটাও জানা যাবে কিন্তু, তাই না? যেমন এক্স রশ্মি আমাদের দেহের ভিতরে ঢুকে যেতে পারে, এই জন্য আমার হাড়টাকে দেখে নিতে পারে। এক্স রশ্মির সাহায্যে আমরা আমাদের দেহের হাড় দেখতে পাই, কারণ ও আমার দেহের ভিতরে ঢুকতে পারে। ঠিক, তাহলে কোনো জিনিসকে দেখতে গেলে তার ভিতরে ঢুকতে হবে। তো চলো তারপর এটা এগিয়ে যাই। ধাতব পাতকে ভেদ করতে পারে এবং গ্যাসের মধ্য দিয়ে যাওয়ার সময় গ্যাসকে আয়নিত করতে পারে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ধরো কোনো একটা গ্যাস রয়েছে, যেমন ধরো অক্সিজেন গ্যাস, আমাদের প্রাণপ্রিয় অর্থাৎ প্রাণপ্রিয়, প্রাণের চেয়েও প্রিয় অক্সিজেন গ্যাস। তো সেই অক্সিজেন গ্যাসকে আমরা চিনি প্রত্যেকে 8O16। এর নিউক্লিয়াসে প্রোটন থাকে 8খানা, 8খানা থাকে প্রোটন, আর নিউট্রনও থাকে 8খানা, আর 8টা ইলেকট্রন বাইরে ঘোরাফেরা করে, তাই না? প্রথমে 2টো, তারপরে কক্ষপথে 6টা। এই জিনিসগুলো ভয় পাওয়ার কিছু নেই, আমরা এগুলো ঠিক কেমিস্ট্রি যখন আলোচনা করব তখন আলোচনা করবো, অর্থাৎ আমাদের পর্যায় সারণীর সময় এগুলো ঠিক আমরা আলোচনা করবো। ওকে, তো এখন এই রশ্মিগুলো যখন যায় তখন এই ইলেকট্রনটাকে ধাক্কা মেরে বের করে দেয়। তাহলে ইলেকট্রনটাকে যদি ধাক্কা মেরে বের করে দেয় তাহলে কি হয়ে গেল? একটা ইলেকট্রন দেখো এখানে আয়নিত হয়ে গেল না, এটা একটা পজিটিভ হয়ে গেল, একটা ইলেকট্রন আলাদা করে সবাই প্লাস মাইনাসে ভেঙে যাচ্ছে। সেখানে নাইট্রোজেন গ্যাসও থাকতে পারে, অন্য কোনো গ্যাসও থাকতে পারে। তাহলে এরা যখন যায় ইলেকট্রনকে বের করে দেয় ধাক্কা মেরে, তাহলে গ্যাসকে কী করছে? আয়নিত করে নিতে পারছে। তাহলে এবার আমরা দেখব যে তেজস্ক্রিয় পদার্থ কিছু উদাহরণ। প্রকৃতিতে তেজস্ক্রিয় ধর্ম দেখায় এমন কিছুগুলি মৌলের নাম বোর্ডে দেখো লেখা রয়েছে। তো প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ অর্থাৎ যে সমস্ত তেজস্ক্রিয় পদার্থগুলো অর্থাৎ এই সমস্ত রশ্মিগুলো যেগুলো তেজস্ক্রিয় রশ্মি নিজে থেকেই নির্গত করে প্রাকৃতিকভাবে, সেগুলো হচ্ছে পোলোনিয়াম, রেডিয়াম। দেখো রেডন হচ্ছে একমাত্র তেজস্ক্রিয় পদার্থ যেটা আবার নিষ্ক্রিয় গ্যাসও। তাহলে একমাত্র নিষ্ক্রিয় গ্যাস যেটা তেজস্ক্রিয় পদার্থ রেডন। ঠিক আছে, রেডিয়াম, এই রেডিয়ামটা তোমরা জানো এটা 2 নম্বর রয়েছে, 2 নম্বর শ্রেণীতে রয়েছে। তো একমাত্র 2 নম্বর শ্রেণীতে রয়েছে যেটা তেজস্ক্রিয়। অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম এবং সকল ইউরেনিয়ামোত্তর মৌল যেগুলো রয়েছে, মানে ইউরেনিয়ামের পরে যারা রয়েছে তারা কি করে না প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয় ধর্ম দেখায়। কৃত্রিমভাবে কেউ দেখাতে পারে, যেমন সিজিয়াম 137, সোডিয়াম দেখায়, গোল্ড দেখায়, কার্বন দেখায়। তাহলে এই সমস্ত পদার্থগুলোও কিন্তু তেজস্ক্রিয় ধর্ম দেখাতে পারে। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে তেজস্ক্রিয়তাটা কেন হচ্ছে। তো তেজস্ক্রিয়তা কেন হচ্ছে একটু ফানি ওয়েতে বুঝলেই আমরা বুঝতে পারবো। আচ্ছা দেখবে, তা তেজস্ক্রিয়তা কারা দেখাচ্ছে না? যে সকল পরমাণুগুলো ভারী অর্থাৎ মোটা, দেখবে যারা মোটা রয়েছে তারা পাতলা হওয়ার চেষ্টা করে না, অর্থাৎ ফিট হওয়ার চেষ্টা করে। তো ফিট হতে গেলে কী করতে হবে? তাকে কিছু শক্তি ত্যাগ করতে হবে, তাকে এনার্জি লস করতে হবে।
তো পরমাণুর নিউক্লিয়াসগুলোও ঠিক একইভাবে তাদের শক্তি বিকিরণ করে। কিভাবে? আলফা বিটা গামা অর্থাৎ এই তেজস্ক্রিয় রশ্মির মাধ্যমে সে তার শক্তি কমিয়ে ফিট হওয়ার চেষ্টা করে, অর্থাৎ অপেক্ষাকৃত হালকা মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়। আবার দেখবে যারা খুব পাতলা হয় তারা মোটা হওয়ার চেষ্টা করে। ঠিক একই রকমভাবে আমরা এই অধ্যায়ের শেষের দিকে জানতে পারবো নিউক্লিয় সংযোজন বলে একটা ঘটনা, যেখানে যারা পাতলা রয়েছে তারা ফিট হওয়ার চেষ্টা করছে আর কিংবা একটু শরীর স্বাস্থ্য করার চেষ্টা করছে। তো তেজস্ক্রিয়তার কারণটা কি? তো তেজস্ক্রিয়তার কারণ হচ্ছে আমাদের নিউক্লিয়াসে যে প্রোটন নিউট্রন থাকতো, সেই নিউট্রন আর প্রোটনের অনুপাতটা, অর্থাৎ যতগুলো নিউট্রন রয়েছে এবং এই প্রোটনের সংখ্যার অনুপাতটা যদি 1.5 অপেক্ষা বেশি হয়ে যায়, তাহলে সেই পরমাণুর নিউক্লিয়াসটা অস্থায়ী হয়ে পড়ে। অস্থায়ী হয়ে পড়ে মানে এটা আর স্থায়ী নয়, এটা ভেঙে যাবে এবার। ঠিক আছে, তো এই ভেঙে যাওয়ার জন্যই এখান থেকে তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হচ্ছে। তো আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো কেন হচ্ছে। আচ্ছা, তো এই অনুপাতের মানটাকে মনে করে রাখবে যে নিউট্রন ও প্রোটনের অনুপাতের মানটা 1.5 অপেক্ষা বেশি হলে তবেই তেজস্ক্রিয়তা ধর্মটা দেখায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, এখন কিছু ইম্পর্টেন্ট নোটস যেগুলো তেজস্ক্রিয়তা থেকে মুখস্থ করতে হবে। যেমন তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, তাই না? এটা একটা নিউক্লিয় ঘটনা। কারণ এটা নিউক্লিয়াসের মধ্যে ঘটছে, তাই এটাকে নিউক্লিয় ঘটনা বলছে। এটা শর্ট প্রশ্নতে আসে এইভাবে, তেজস্ক্রিয়তা একটি ড্যাশ ঘটনা। তো ড্যাশের জায়গায় নিউক্লিয় ঘটনা লিখতে হবে। ঠিক আছে, এই তেজস্ক্রিয়তাটা বাইরে থেকে চাপ, তাপ ও অন্যান্য ভৌত বা রাসায়নিক অবস্থা দ্বারা, ভৌত বা রাসায়নিক পরিবর্তন দ্বারা এই তেজস্ক্রিয় ধর্মটাকে কোনোভাবে বিচলিত করা যায় না। তেজস্ক্রিয়তাকে কোনো রকম চেঞ্জ করা যায় না, মানে তেজস্ক্রিয়তা পাল্টায় না এদের দ্বারা। তুমি চাপ দাও, তাপ দাও, কিচ্ছু যায় আসে না, ও নিজের মতো করেই হবে। কেন? তার কারণ এটা নিউক্লিয় ঘটনা। আর আমরা এখন পর্যন্ত নিউক্লিয়াসের ভিতরেই ঢুকতে পারি না। তো নিউক্লিয়াসের ভিতরে যেহেতু যেতেই পারি না, তাহলে আমরা চাপ তাপ দিয়ে কি করব? তাহলে ও নিজের মতোই ঘটে, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে ঘটে। ঠিক আছে, এই তেজস্ক্রিয়তাটা মনে রাখবে, এই তেজস্ক্রিয়তা, এই ধর্মটা, তেজস্ক্রিয়তা ধর্মটি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নয়। এটা পরীক্ষায় প্রচুর আসে এগুলো। কি বললাম আমি? তেজস্ক্রিয় ধর্মটা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নয়। তোমরা পর্যায় সারণী যখন পড়বে বা আমার ক্লাসে যখন করেছো তোমরা যে পর্যায় সারণী, তো সেই পর্যায় সারণীতে দেখেছো যে প্রত্যেকটা ধর্ম আমরা কি দেখতে পাই, যে বাড়ে বা কমে পর্যায় বরাবর, শ্রেণী বরাবর। কিন্তু তেজস্ক্রিয়তা হচ্ছে এমন একটা ধর্ম যেটা পর্যায় বরাবর কোনো রকম চেঞ্জ হয় না। যে দেখায় সে দেখায়, যে দেখায় না সে দেখায় না। আশা করছি বুঝতে পেরেছো। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক। তেজস্ক্রিয়তার এসআই একক হয় বেকারেল, আর তেজস্ক্রিয়তার সিজিএস একক হয় কুরি। দুজনই সায়েন্টিস্টের নাম। এটা বেকারেল যে তেজস্ক্রিয়তার আবিষ্কর্তা, আর কুরি, এটা কুরি দম্পতি অর্থাৎ দুজন স্বামী স্ত্রী ছিলেন যারা এই তেজস্ক্রিয়তা, এই অধ্যয়নটাকে আরও এগিয়ে নিয়ে গেছিলেন আমাদের জন্য। তো এই ছিল আজকের ক্লাস। আশা করছি এই ডেটাগুলো বা এই তথ্যগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং তোমরা উপকৃত হবে। যদি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে, আর একটু বন্ধু বা বান্ধবীদের মাঝখানে বেশি বেশি শেয়ার দিয়ে ফেলো, আর লাইক দাও যাতে আমাদের উৎসাহটা আরও বাড়তে থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে নিজের খেয়াল রাখবে আর পড়াগুলো অবশ্যই তৈরি করে নেব।